প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিনান্স এই উভয় সাবজেক্টের একটি মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড রেশিও অ্যানালাইসিস। এই অধ্যায়টি রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে, যেখানে এই অধ্যায়ের এক্সাক্ট নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টে এই অধ্যায়টির নাম হচ্ছে এইরূপ যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড রেশিও অ্যানালাইসিস। তো বন্ধুরা, আমি এই অধ্যায়ের ওপর বিগত ক্লাসে একটি বেসিক আলোচনা করেছিলাম, যেখানে আমি এই অধ্যায়ের যাবতীয় বেসিক কনসেপ্টগুলি এবং যতগুলি রয়েছে এই অধ্যায়ের আবশ্যকীয় সূত্র সবগুলি সেখানে দেখিয়েছিলাম এবং আমি কতিপয় অঙ্কের সমাধান করেছিলাম। তো আজকে আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি বোর্ড কোশ্চেনের সমাধান করব। যেহেতু এই অধ্যায়টি রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে, সেহেতু আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি করতেছি। তো আজকে আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2014 সালের বোর্ড কোশ্চেনে যে অঙ্কটি হয়েছিল এই অধ্যায় থেকে তার সমাধান করব। তো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে ফ্লোরা কর্পোরেশনস কম্পারেটিভ ব্যালেন্স শিট আর প্রেজেন্টেড বিলো, অর্থাৎ ফ্লোরা কর্পোরেশন তার তুলনামূলক একটি উদ্ধৃতিপত্র নিচে উপস্থাপন করা হয়েছে। তো দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে দুইটি সাল দেয়া আছে, একটি হচ্ছে 2013 সাল আর একটি হচ্ছে 2014 সাল এবং এখানে কতিপয় সম্পত্তি যেমন রয়েছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিংস এবং ডেপ্রিসিয়েশন এবং দায় দেয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল, কমন স্টক, রিটেন আর্নিংস। এরপরে বলা আছে ফ্লোরাস 2014 ইনকাম স্টেটমেন্ট ইনক্লুড নেট সেলস অফ টাকা 1 লাখ, কস্ট অফ গুডস সোল্ড অফ টাকা 60,000 অ্যান্ড নেট ইনকাম অফ টাকা 15,000। এবারে আমাকে দেয়া আছে প্রশ্নপত্রে ইনস্ট্রাকশনস, যেখানে বলা আছে কম্পিউট দ্য ফলোইং রেশিওস ফর 2014, অর্থাৎ খুব সহজে বলতে গেলে আমাকে 2014 সালের ইনফরমেশনের আলোকে নিচের রেশিওগুলোকে সমাধান করতে হবে। যেখানে প্রথমেই দেয়া আছে কারেন্ট রেশিও, চলতি অনুপাত। আমি বলেছিলাম বেসিক ক্লাসে, সেই ক্লাসটির লিংক দেয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। তো সেখানে আমি বলেছিলাম যে যখন তুমি চলতি সম্পদকে ভাগ দিবা চলতি দায় দ্বারা, তখন তুমি পেয়ে যাবা কারেন্ট রেশিও বা চলতি অনুপাত। এবারে প্রশ্ন হচ্ছে চলতি সম্পদ এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত হবে। আমি কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলেছিলাম ক্লাস নং 1-এ, যার লিংক ডেসক্রিপশনে। তারপরও আমি আরেকটু রিভিউ করতেছি। তো দেখো বন্ধুরা, যেই সকল সম্পত্তি খুব সহজেই নগদ টাকায় রূপান্তর করা যায়, এটি হচ্ছে প্রধান একটি বৈশিষ্ট্য চলতি সম্পদের, যার মধ্যে হতে পারে নগদ টাকা যা অলরেডি নগদ রূপান্তরিত আছে, রয়েছে ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্টস রিসিভেবল, মজুত পণ্য, অগ্রিম কোনো খরচ ইত্যাদি। এবারে চলতি দায়, যার মধ্যে হতে পারে বকেয়া খরচ, পাওনাদার ইত্যাদি। তো আমি লিখলাম 1 নাম্বার দিয়ে কারেন্ট রেশিও, সূত্র হচ্ছে চলতি সম্পদ, দ্যাট মিন্স কারেন্ট অ্যাসেট ভাগ চলতি দায়, অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস। তো দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে দেয়া আছে ক্যাশ, যা একটি চলতি সম্পদ। এবার দেয়া আছে অ্যাকাউন্টস রিসিভেবল, যা একটি চলতি সম্পদ। দেয়া আছে ইনভেন্টরি, এটিও একটি চলতি সম্পদ। এবার দেয়া আছে ল্যান্ড আর আছে বিল্ডিংস। দেখো বন্ধুরা, এই যে ল্যান্ড আর বিল্ডিংস, ভূমি ও দালান কোঠা, এই দুটি কিন্তু চলতি সম্পদ কদাপি নয়, এটি হচ্ছে ফিক্সড বা স্থায়ী সম্পদ, কারণ এই দুটি সম্পত্তি খুব সহজে নগদ টাকায় রূপান্তর করা যায় না। তো আমি লিখলাম ক্যাশ প্লাস অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস ইনভেন্টরি ভাগ, এখানে দেয়া আছে প্রশ্নপত্রে একটি মাত্র চলতি দায়, সেটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, কারণ এরপরে আছে কমন স্টক এবং
রিটেন আর্নিংস এগুলো অন্তর্ভুক্ত হয় মূলত ওনার্স ইকুইটির মধ্যে। আমি লিখলাম একটি অ্যাকাউন্টস পেয়েবল, আর কোনো প্রকার চলতি দায় নেই। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু দুইটি ব্যালেন্স দেয়া আছে, একটি হচ্ছে 2013 সালের এবং আরেকটি হচ্ছে 2014 সালের। যেহেতু প্রশ্নপত্রে আমাকে করতে বলছে 2014 সালের তথ্যের আলোকে, সেহেতু আমি এখানে নিব 2014 সালের অ্যামাউন্টগুলি, যেখানে দেয়া আছে ক্যাশ 4,300 টাকা, দেয়া আছে অ্যাকাউন্টস রিসিভেবল 21,200 টাকা এবং ইনভেন্টরি 10,000 টাকা। এবার দেয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল, টাকা হচ্ছে 12,370। আমি যোগ করলাম সবগুলি চলতি সম্পত্তি, চলে আসলো 35,500 টাকা ভাগ 12,370। এখন দেখো বন্ধুরা, যদি আমি ভাগ করি তবে এমন চলে আসে যে যখন তুমি ভাগ করবা 35,500 ডিভাইডেড বাই 12,370, তখন চলে আসবে ভাগফল 2.87, অর্থাৎ আমার উপরে চলে আসে 2.87 আর নিচে আসে 1। এটি হচ্ছে আমার রেশিও, চলতি অনুপাত। এবার দেওয়া আছে সেকেন্ড রেশিও, সেখানে বলা আছে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম এই সম্পর্কে বিস্তারিত বেসিক ক্লাসে, এবং সেখানে বলেছিলাম যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার এর সূত্র হচ্ছে যখন তুমি বিক্রয়কে ভাগ দিবা গড় দেনাদার দ্বারা, তখন তুমি পেয়ে যাবা অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। আমি লিখলাম ক্রেডিট সেলস, বা তুমি লিখতে পারো নেট সেলস বা সেলস, যা লেখো তাই সঠিক, ভাগ এভারেজ ডেটর্স বা এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এবারে প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্নপত্রে দেয়া আছে 14 সালের সেলস হচ্ছে 1 লক্ষ টাকা, লিখলাম, কিন্তু এই যে এভারেজ ডেটর্স বা এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল এটি তো সরাসরি প্রশ্নপত্রে দেয়া নেই, তাহলে আমি কি করে বের করব এই এভারেজ দেনাদার? দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে যখন তুমি অ্যাকাউন্টস রিসিভেবল এর ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স এই দুটিকে যোগ করবা এবং ভাগ দিবা 2 দ্বারা, তখন তুমি পেয়ে যাবা গড় অ্যাকাউন্টস রিসিভেবল। তো এই জন্য আমি এখানে যোগ করব ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স অ্যাকাউন্টস রিসিভেবলের, অর্থাৎ আমি এখানে 13 সালের এবং 14 সালের এই 2 সালের অ্যাকাউন্টস রিসিভেবলকে যোগ করব এবং ভাগ দিব 2 দ্বারা, তবেই আমি পেয়ে যাব এভারেজ ডেটর্স বা এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। তো দেখো বন্ধুরা, এইখানে রয়েছে ওপেনিং ব্যালেন্স অর্থাৎ 13 সালের ব্যালেন্স, সেটি হচ্ছে 23,400 টাকা প্লাস, এবার হচ্ছে 14 সালের অ্যাকাউন্টস রিসিভেবল, সেটি হচ্ছে 21,200 টাকা। আমি যোগ করলাম, ভাগ করলাম 2 দ্বারা, কারণ এখানে আছে মোট দুইটি ব্যালেন্স ওপেনিং অ্যান্ড ক্লোজিং, ভাগ 2। যখন আমি যোগ করলাম এবং ভাগ করলাম চলে আসলো 22,300 টাকা। আমি এখন ভাগ করলাম 1 লক্ষ ভাগ 22,300, আমার চলে আসলো 4.48:1। এবারে হচ্ছে 3 নাম্বার রেশিও, যেখানে প্রশ্নপত্রে বলা আছে ইনভেন্টরি টার্নওভার। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে মজুত পণ্যের আবর্তন সম্পর্কে, যখন তুমি বিক্রিত পণ্যের ব্যয়কে ভাগ দিবা গড় মজুত পণ্য দিয়ে, তখন তুমি পেয়ে যাবা ইনভেন্টরি টার্নওভার। আমি লিখলাম বিক্রিত পণ্যের ব্যয়, দ্যাট মিন্স কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। আমার প্রশ্নপত্রে দেয়া আছে কস্ট অফ গুডস সোল্ড 60,000 টাকা। এবারে প্রশ্ন হচ্ছে আমি কি করে বের করব এভারেজ ইনভেন্টরি? দেখো বন্ধুরা, আমি এইখানে এভারেজ ডেটার্স বের করার সময় যেমনটা করেছিলাম এখানেও তেমনটা করব, অর্থাৎ আমি ইনভেন্টরির ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স উভয়কে যোগ করে ভাগ দিব 2 দ্বারা, আমি তবেই পেয়ে যাব এভারেজ ইনভেন্টরি। আমার প্রশ্নপত্রে দেয়া আছে 13 সালের ইনভেন্টরি, সেটি হচ্ছে 7,000 টাকা, আর দেয়া আছে 14 সালের ইনভেন্টরি, সেটি হচ্ছে 10,000 টাকা। আমি যোগ করলাম, ভাগ দিলাম 2, চলে আসলো 17,000 টাকা ভাগ 2, অর্থাৎ 8,500 টাকা। যখন আমি এই যে কস্ট অফ গুডস সোল্ড এর 60,000 টাকা এটিকে ভাগ দিব এভারেজ ইনভেন্টরির 8,500 টাকা দিয়ে, আমি তখন পেয়ে যাব ইনভেন্টরি টার্নওভার, আর এটি আসে কিন্তু মূলত টাইমস আকারে, অর্থাৎ 7.06 টাইমস।
এবার হচ্ছে 4 নাম্বার রেশিও, যেখানে প্রশ্নপত্রে বলা আছে প্রফিট মার্জিন। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটি সূত্র বলেছিলাম, সেটি ছিল গ্রোস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, এবং সেই সূত্রের জন্য আমি প্রয়োগ করতাম এইরূপ একটি ফরম্যাট, যে যখন আমি গ্রোস প্রফিটকে ভাগ দিব নেট সেলস দ্বারা এবং গুণ দেব 100 দিয়ে, আমি তখন পেয়ে যাব গ্রোস প্রফিট রেশিও। তো যখন আমি বের করব প্রফিট মার্জিন, তখনও কিন্তু আমি ওই একই ফরম্যাটের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ যখন আমি নেট ইনকাম, এখানে বলা আছে প্রফিট মার্জিন, যখন আমি নেট ইনকামকে ভাগ দিব নেট সেলস দ্বারা এবং গুণ দিব 100 দ্বারা, আমি তখন পেয়ে যাব প্রফিট মার্জিন। অর্থাৎ আমাকে দেখতে হবে যে এই যে নেট ইনকাম, এটি সেলসের কত শতাংশ। খুব সহজে বলতে গেলে এমনটা হচ্ছে মূল বিষয়। প্রশ্নপত্রে দেয়া আছে 14 সালের নেট ইনকাম, সেটি হচ্ছে 15,000 টাকা, নেট সেলস 1 লাখ। আমি যখন ভাগ করলাম 15,000 ভাগ 1 লাখ ইন্টু 100, এটি হচ্ছে শতকরা, আমার চলে আসলো 15%। এবারে লাস্ট রেশিও, সেটি হচ্ছে আর্নিং পার শেয়ার বা ইপিএস, খুব সহজে বলতে গেলে, অর্থাৎ একটি শেয়ারের জন্য আমার কত টাকা আয় হবে। দেখো বন্ধুরা, যদিও আমি ডাইরেক্টলি এই সূত্র সম্পর্কে বলিনি বেসিক ক্লাসে, কারণ এটি একটি এক্সপেকশনাল সূত্র, তবে আমি কিন্তু কিছু হিন্টস দিয়েছিলাম। এখন দেখো বন্ধুরা, আর্নিং পার শেয়ার এটি বের করার একাধিক সূত্র আছে। তোমাকে দেখতে হবে যে নেট ইনকামের কতটুকু অংশ বা কত টাকা প্রতিটি শেয়ারের জন্য মালিকগণ পাবে, অর্থাৎ আমার প্রতিষ্ঠান যত টাকা ইনকাম করলো, সেই টাকার কতটুকু অংশ করে পাবে প্রতিজন শেয়ার মালিক, অর্থাৎ একটি শেয়ারের জন্য নেট ইনকাম কত টাকা হয়, বা একটি শেয়ার মালিক নেট ইনকামের কতটুকু টাকা বা অংশ পায়। দেখো বন্ধুরা, আমি লিখলাম নেট ইনকাম, যদিও এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যদি প্রশ্নপত্রে দেয়া থাকতো প্রিফার্ড ডিভিডেন্ড বা অগ্রাধিকার লভ্যাংশ, তবে কিন্তু আমি সেটিকে এখান থেকে বাদ দিতাম, অর্থাৎ আমি বাদ দিতাম নেট ইনকাম থেকে প্রিফার্ড ডিভিডেন্ড। তবে যেহেতু প্রশ্নপত্রে কোনো প্রকার অগ্রাধিকার লভ্যাংশ বা প্রিফার্ড ডিভিডেন্ড দেয়া নেই, সেহেতু আমি লিখলাম শুধুমাত্র নেট ইনকাম। এখন আমি দেখব আমার প্রশ্নপত্রে কতগুলি শেয়ার রয়েছে, বা বা এটাকে বলা যায় অন্যভাবে, সেটি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কমন স্টক আউটস্ট্যান্ডিং। দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে 14 সালে শেয়ারের টাকা হচ্ছে মোট 75,000, যেখানে একটি শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। দেখো বন্ধুরা, যদি 10 টাকায় পাওয়া যায় একটি শেয়ার, তবে 75,000 টাকায় কতগুলি শেয়ার পাওয়া যাবে? 75,000 ভাগ 10 চলে আসে 7,500। দেখো বন্ধুরা, আমার মোট ইনকাম হচ্ছে নেট ইনকাম 15,000 টাকা, যেই টাকাটা পাবে 7,500 শেয়ারের মালিকগণ। তো যদি 7,500 জন শেয়ার মালিক পায় 15,000 টাকা, তবে একজন শেয়ার মালিক তার একটি শেয়ারের জন্য কত টাকা পায়? সেটি হচ্ছে 15,000 ভাগ 7,500, চলে আসে 2 টাকা, অর্থাৎ একটি শেয়ারের জন্য আমার আয় হচ্ছে 2 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে আমার 2014 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসা বোর্ড কোশ্চেনের সমাধান। আমি এটি বিলিভ করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো শিক্ষার্থী বুঝতে না পারো, তবে নিঃসংকোচে কমেন্ট সেকশনে আমাদের ফেসবুক পেজ ডিএমএস টিচিং, আমাদের ফেসবুকের পাবলিক গ্রুপ ডিএমএস টিচিং বিবিএ অ্যান্ড এমবিএ অল ইয়ার, তুমি যে কোনো স্থানে কমেন্টের মাধ্যমে বা ফেসবুকে এসএমএস এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। তো বন্ধুরা, আমরা নেক্সটে আরেকটি অঙ্কের সমাধান করব, এবং সেটিও কিন্তু হবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি বোর্ড কোশ্চেন, এবং মেবি সেটি হবে 2016 সালের বোর্ড কোশ্চেনের সমাধান। তো বন্ধুরা, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বাই।